নার্ভাস সিস্টেমে আসা। এখানে প্রত্যেকটা সিস্টেম হয়, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো ভাগ করা আছে। এবার যেটা কেউ পড়ছে সেটা সে শেষ করবে, ঠিক আছে? আমি তাহলে আপনার যেহেতু কার্ডিওভাস্কুলার পড়াই হয়েছে, তাই তো? তারপরে রেসপিরেটরি হয়েছে না? আচ্ছা, তাহলে আমি নার্ভাসটা পড়াই, রেসপিরেটরি যদি সময় পাই রেসপিরেটরি পড়াবো। ম্যাডাম নার্ভাস সিস্টেম হচ্ছে এটা, এখানে নার্ভাস সিস্টেম। আর এই যে এটা হলো মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ঠিক আছে? এটা যদি কোর্স নাই তাহলে থাকে না, নার্ভাস সিস্টেমটা পড়ে কোনটা না, কোনোটাই বাদ যাবে না। যে সিস্টেম করবে যে শেষ পুরোটা কমপ্লিট করবে, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? বুঝছেন? ধরে এখানে আছে যেমন মাসকুলোস্কেলেটাল সিস্টেম, এই মাসকুলোস্কেলেটাল সিস্টেম পড়াবে তখন পুরোটা আপনার মাসকুলোস্কেলেটাল সিস্টেম শেষ করে দেবে, ঠিক আছে? এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম সার্জারিকম পড়ে গেল, কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ করবে। আমি ঘুরতেছি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মানে হচ্ছে স্নায়ু নার্ভাস সিস্টেমটা কি? এই সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরের মনিটরিং এন্ড কোঅর্ডিনেশনের কাজ হয়, ঠিক আছে? আমরা এই যে আমাদের শরীরে বিভিন্ন রকমের কাজকর্ম করতেছি, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু আমাদের আলটিমেটলি সিগন্যালটা যায় কোথায়? ব্রেন থেকে যায় ফার্স্টে, হ্যাঁ? ব্রেন থেকে আপনি যখন চিন্তা করেন তাহলে আমার চলতে হবে, ফিরতে হবে, তখন ব্রেন থেকে একটা স্টিমুলেশন আসে, তখন আপনি হাঁটতে পারেন। সেরকম আমাদের ব্রেনের ভিতরে যে সিস্টেম আছে সেগুলোর ভিতরে কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর সিস্টেমের মধ্যে পড়ে হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে নার্ভাস সিস্টেমের অংশসমূহ ভাগ করছে, দুটো অংশ আছে। একটা হচ্ছে ব্রেন, ব্রেন, স্পাইনাল কর্ড, তারপরে দুইটা হলো সেন্ট্রাল আর হচ্ছে পেরিফেরাল। এর মধ্যে আছে হচ্ছে ব্রেন। এই অংশটার নাম এটা হলো ব্রেন, আর এটা হলো স্পাইনাল কর্ড। ব্রেনটা তো আমরা জানি ক্রেনিয়ামের ভিতরে যে অংশটা সেটা হচ্ছে ব্রেন, আর স্পাইনাল কর্ড হচ্ছে এইটা, ঠিক আছে? এই ক্রেনিয়ামের ভিতরে যে নার্ভগুলো আছে ব্রেনের ভিতরে সেগুলোকে আমরা বলতেছি ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে? এটা আছে 12 জোড়া, এইভাবে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ ব্রেনে আছে। আর এখান থেকে স্পাইনাল যেগুলো, এখানে হচ্ছে স্পাইনাল কর্ড থেকে শুরু করে এখান দিয়ে যেটাকে দেখতে শুরু করে স্পাইনাল কর্ড টোটালি হচ্ছে 21 জোড়া। এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই কর্ডটা থেকে নার্ভগুলো বের হয়, ঠিক আছে? এই ভার্টিব্রাল আমাদের যে ভার্টিব্রা আছে এই ভার্টিব্রাল ডিস্কগুলোর ভেতর দিয়ে এই নার্ভগুলো স্পাইনাল নার্ভগুলো বের হয়।
সার্ভাইকাল নার্ভ। তারপরে থোরাক্সের ভিতরে 12টা, 12 করে এই পাশে 12টা, 12টা করে থাকে। হ্যাঁ, এটা হলো ক্লাসিক না, এটা হলো ব্রেন 12টা। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ ব্রেনের ভিতরে আছে। এটার নাম হলো 12 জোড়া 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, এটা হলো ক্রেনিয়াল নার্ভ। তারপরে হচ্ছে সার্ভাইকাল নার্ভ। হ্যাঁ, তারপরে হলো সার্ভাইকাল নার্ভ। তারপরে হলো থোরাক্স। এটা হচ্ছে ভাগ ভাগ করে। ঠিক আছে, যেমন আমাদের এই ঘাড়ের কাছে যে অংশটা সেখানে থাকে হচ্ছে সার্ভাইকাল নার্ভ। এটা হলো 8 পেয়ার। তারপরে আসি থোরাক্স। থোরাক্সে আসে ওই যে আমাদের যে রিডসগুলো আছে না, ওই রিডসগুলোর ভেতর দিয়ে পিছনে যে ভার্টিব্রা আছে ওই ভার্টিব্রার ভেতর দিয়ে এই নার্ভগুলো বের হবে। প্লিজ এইটা থাকলে ভালো হতো। এটা হলো থোরাসিক স্পাইনাল নার্ভ। এটা কত জোড়া আছে? 12 জোড়া। তারপরে শুরু হয় হচ্ছে লাম্বার। 5, এপাশেও 5টা, এপাশেও 5টা। এটা হচ্ছে লাম্বার। এটা 5 জোড়া। তারপরে এখানে আসে হচ্ছে স্যাক্রাল। স্যাক্রালও 5টা। তারপরে কক্সিজিয়াল। কক্সিজিয়াল এরকম রুট আকারে ঘোড়ার লেজের মতো থাকবে। কক্সিজিয়াল নার্ভ, এটা হলো 1 পেয়ার, মানে 1 জোড়া। এইভাবে এই নার্ভগুলা কি করে? আমাদের বিভিন্ন জায়গায় সেন্সেশন ক্যারি করে। হ্যাঁ, ঠিক আছে, ধরেন আমার এই যে এই ব্রেনের ভিতরে কয়েকটা এরিয়া আছে। এই এরিয়াগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন আমাদের যে এরিয়াগুলো, এইটার মধ্যে আমাদের ওই ব্রেনের যে ইয়েটা, আমরা কি হাড়গুলো পড়ছি, স্কেলিটন পড়ছি এটাকে করা হয় না। ব্রেনের ভিতরে কয়েকটা হাড় আছে। হ্যাঁ, এখানে যেমন ফ্রন্টাল, এটা হলো ফ্রন্টাল বোন বলে। ফ্রন্টাল এই অংশটা, ব্রেনের এই অংশটা হচ্ছে ফ্রন্টাল অংশটা। এই যে এটা যেটা, সেই অংশের যে সামনের অংশটা, এটা হলো ওই ব্রেনের ফ্রন্টাল অংশটা থাকে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে অক্সিপিটাল বোনস থাকে এবং এখানে অক্সিপিটাল অংশটা থাকে। এখানে থাকে হচ্ছে প্যারাইটাল, আর এপাশেও প্যারাইটাল। আর কানের এই অংশটাতে এখানে থাকে হচ্ছে টেম্পোরাল। ঠিক আছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখেন এই যে আমাদের এইটা অংশটা, মানে হাড়টা দেখলে বোঝা যেত, মানে এটা ক্রেনিয়াম যেটা, সেটা বলটা দেখলে বোঝা যেত। এই অংশটা এটা হলো ফ্রন্টাল রিজিয়ন। এখান থেকে একটা হাড় এইভাবে আছে। হ্যাঁ, তারপরে এইখান থেকে ভাগ হচ্ছে, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এটাকে বলে প্যারাইটাল। তারপরে কানের এইখানটাতে এই অংশটাতে থাকে হচ্ছে টেম্পোরাল। আর পেছনে থাকে হচ্ছে অক্সিপিটাল। না, মনে হয় নাই, এর পিছনটা হচ্ছে অক্সিপিটাল। ঠিক আছে, এখন হ্যাঁ নিতে পারেন অক্সিপিটাল। লিখে দিতে পারেন। এটা এমনি ব্রেনের এরকম একটা ব্রেনের ছবি আছে। নার্ভাস সিস্টেমের মধ্যে এই অংশটা হচ্ছে ফ্রন্ট, একটা ছবি আছে। ক্রেনিয়াল নার্ভগুলো যাবে। হ্যাঁ, আর নিচেও 12টা। এখান দিয়ে যাবে হলো স্পাইনাল কর্ডে যাবে। এটা হলো ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ।
CRANIAL NIL রেডিয়াল নার্ভ। ঠিক আছে, আর তারপরে এইখান থেকে শুরু হয়, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, নিচে চলে যাবে, ব্রেন থেকে এভাবে নিচে চলে যাবে। আচ্ছা, এটা আমি আপনাকে ছবিটা দেখাই, এটা আপনি পাবেন এখানে, এটা আছে, এটা লাগবে না। আপনার হচ্ছে এই ব্রেনের যে রিজিয়নগুলো সেইটা আপনার লাগবে। যেমন এইখানটায়, এই পাশে যেটা, এই পাশে দাগ দিয়ে দেখেন, এটা হলো ফ্রন্টাল এরিয়া। ফ্রন্টাল এরিয়া, এই যে ফ্রন্টাল এরিয়া, হ্যাঁ, এই ফ্রন্টাল এরিয়ার কাজ কি জানেন? ফ্রন্টাল এরিয়া আমরা যে যে কথা বলি, থিঙ্ক করি, যেটা আমরা চিন্তা করি না, যে অনেক সময় আমরা অনেক ডিসিশন নিই, অনেক করবো কি করবো না, এই ডিসিশনগুলো আমাদের এই এরিয়া থেকে আসে। এই এরিয়াতে যদি আমার কোনো প্যারালাইজড হয়, যে অনেক সময় আমাদের স্ট্রোক হয়, স্ট্রোক হয়ে যদি এই এলাকাটা যদি নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, এই এলাকার নার্ভ সাপ্লাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? আপনার চিন্তা করার ক্ষমতা থাকবে না। আপনি যে টয়লেট করবেন, বাথরুমে যাবেন, এই সেন্সগুলো আপনার থাকবে না। ঠিক আছে, আপনি বলতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, কোনো ডিসিশন নিতে পারবেন না, ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আপনি বুঝতে পারবেন না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে কোন এলাকাটা আমাদের যদি হ্যাম্পার্ড হয়, তাহলে এই এলাকায় যদি আমাদের ফ্রন্টাল এরিয়াতে যদি হয়, তাহলে আমরা এইটা করতে পারবো না। তারপরে এইখানে এই যে কানের পাশে যেটা বললাম, এই অংশটা এইখানে থাকে, হ্যাঁ, এই অংশটার নাম হলো কি বলছিলাম, যে টেম্পোরাল বোন, তাই তো? টেম্পোরাল এরিয়া, এই যে এইটা, এই যে টেম্পোরাল, হ্যাঁ, টেম্পোরাল এরিয়া, TEMPORAL টেম্পোরাল এরিয়া। আচ্ছা, এই এলাকাতে যদি আমার কোনো সমস্যা হয়, ধরেন কোনো স্ট্রোক হলো, কিংবা আমি পড়ে যে আঘাত পাইলাম, কিংবা এই এলাকার নার্ভগুলো যদি ইনজুর হয়, তাহলে এখানে কি হবে? এখানে আমাদের কি থাকে? হিয়ারিং সিস্টেম থাকে, আমরা কানে শুনতে পাবো। ঠিক আছে, আবার ব্যালেন্স মেইনটেইন করতে পারবো। আমাদের মোশন সিকনেস তৈরি হবে। মোশন সিকনেস মানে কি? মানে আমাদের কানের সাথে আমাদের ব্রেনের একটা সংযোগ থাকে, যার কারণে কি আমরা ব্যালেন্সটা মেইনটেইন করতে পারি। অনেকে দেখবেন যে চোখ বন্ধ করলে অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা একটা ডিজিজ, এই যে মোশন সিকনেস বলে থাকে। এই ধরনের সমস্যাগুলো সে হতে থাকবে, এই প্রবলেমগুলো সে ফেস করবে। তার হচ্ছে হিয়ারিং লস হতে পারে, মানে সে কান শোনা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই এলাকাতে যদি আমাদের সমস্যা হয়। তারপরে এটা দেখেন, এই যে সামনের দিকে যেটা, এটা হলো অক্সিপিটাল, হ্যাঁ, টেম্পোরাল এরিয়া। কোনো এফেক্ট হলে, হ্যাঁ, সেখানে আমরা মানে ভীষণ ইয়েটা, মানে আমরা শুনতে পাবো না, মনে তো, হ্যাঁ, মোশন সিকনেস তৈরি হবে, এই প্রবলেমগুলো তৈরি হবে। হ্যাঁ, তারপরে দেখেন এই অক্সিপিটাল এরিয়াতে, অক্সিপিটাল এরিয়াটা হচ্ছে এই যে এই টেম্পোরাল এরিয়ার পিছন দিকে, মানে আপনার এই যে ব্যাকে, এই পিছনের এরিয়াতে, হ্যাঁ, এই এরিয়াতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের ভিশন ইম্পেয়ার হবে, মানে আমরা চোখে, এটা হলো অক্সিপিটাল, OCCPITAL, অক্সিপিটাল এরিয়া। এই এরিয়াতে যদি আমার সমস্যা হয়, ধরেন আপনি কোনো কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, পড়ে গেলে কি হয়? অনেকে দেখবে যে এখানে প্রচুর ব্যথা হয়, হিমোরেজ হলো, মানে রক্তক্ষরণ হলো, তারপর থেকে পেশেন্ট বলবে কি আমি চোখে দেখি না, কারণ হচ্ছে তার এই এলাকায় ভিশন এরিয়াটা লস হয়েছে, আর অপটিক নার্ভ নষ্ট হয়ে গেছে, সে আর এই এলাকায় সে আর দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তাহলে অক্সিপিটাল এরিয়া যদি আমার হ্যাম্পার্ড হয়, নার্ভ সাপ্লাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কি হবে? তার সে হচ্ছে চোখ দেখবে না। ঠিক আছে, এটা থেকে ব্রেন স্ট্রোকের সমস্যা না, ব্রেন স্ট্রোক হলে হতে পারে। আমাদের ব্রেনে কি হয়? পড়ে গেলেও হতে পারে, ব্রেন স্ট্রোকের কারণে হতে পারে। ব্রেন স্ট্রোক ফ্র্যাকচার হয়ে যে ব্লিডিং হয়, তারপর আর বাঁচে না, এরকম হয়। সেটাতে কি হয়? সেটাতে হলো যে আমাদের এই নার্ভাস সিস্টেমের ভিতরে কোনো এলাকায় নার্ভ সাপ্লাই বা কোনো যদি ব্লাডের ভিতরে ক্লট হয়ে যায়, হ্যাঁ,
তাহলে ওই জায়গাটাতে কি হয়, ক্লট হয়ে গেলে ওই জায়গাটা সাপ্লাইটা নষ্ট হয়ে যায় না, কিংবা কোনো জায়গায় হিমোরেজ হলো, কিংবা আপনার হচ্ছে ইয়ে হলো, ইস্কেমিয়া হলো। তাহলে ইস্কেমিয়া স্ট্রোক হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক। ইস্কেমিক স্ট্রোকটা কোনটা? ইস্কেমিক স্ট্রোক হচ্ছে যে আপনি অক্সিজেন সাপ্লাই পেলেন না। আমাদের বডিতে তিন ধরনের সেল আছে, একটা হচ্ছে একটা লেবাইল সেল আছে, একটা হচ্ছে স্ট্যাবল সেল আছে, আর একটা হলো পার্মানেন্ট সেল আছে, ঠিক আছে? এখন লেবাইল সেল যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এই যে স্কিন, ঠিক আছে? এই স্কিনে যদি আমার কেটে যায় কিংবা কোনো ইরোশন হলে সেটা কি হয়, কদিন পরে ভালো হয়ে যায় না? তার মানে কন্টিনিউয়াস শেডিং হতে থাকে এবং কন্টিনিউয়াস তৈরি হতে থাকে, রেজেনারেশন হতে পারে। এটা হলো লেবাইল সেলের কথা বললাম। আরেকটা আছে, এগুলো একটা হচ্ছে লেবাইল সেল, আর একটা আছে হচ্ছে স্ট্যাবল সেল। হ্যাঁ, আর একটা আছে পার্মানেন্ট সেল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোথায় থাকে, স্কিনে থাকে, ঠিক আছে? আর স্ট্যাবল যেগুলো সেগুলো কি হয়, এটা রিজেনারেশন হয় কিন্তু আপনার বডির প্রয়োজন অনুযায়ী। ধরেন আপনি কোনো অর্গান, লিভার ট্রান্সপ্লান্ট করছেন, লিভার ট্রান্সপ্লান্টে কি হয় সাধারণত, যে একটা পেশেন্টের তার রিলেটিভস হতে হয় এবং তার কিছু অংশ লিভার কেটে তাকে দেওয়া হলো। তাহলে ওই জায়গাটা যে গ্যাপ হলো আপনার, ওই জায়গাটা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়ে যাবে, কিন্তু সব সময় তৈরি হবে না। আমাদের এই সেলটা, লেবাইল সেলটা কি হয়, লেবাইল সেলটা কন্টিনিউয়াস শেড হচ্ছে আমাদের, আবার নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউয়াস তৈরি হবে না, প্রয়োজন অনুযায়ী তৈরি হবে, যখন দরকার তখন। আর এই পার্মানেন্ট সেল যেটা, পার্মানেন্ট সেলগুলো কি হয়, এটা তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না। এটা সাধারণত থাকে কোথায়, এটা থাকে ব্রেনে, তারপরে হার্টে, তারপরে স্কেলেটাল মাসলে থাকে। এই জন্য ব্রেনের কোনো সেল যদি ডেথ হয়ে যায়, ধরেন আপনি 6 মিনিট কিংবা 3 মিনিটের বেশি সময় যদি আপনি অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকে, তাহলে আপনার ওই সেলগুলো, ব্রেনের ওই সেলগুলো ডেথ হয়ে যায়, পার্মানেন্ট ডেথ হয়ে যায়। পার্মানেন্ট ডেথ হয়ে যায় তখন কি হবে, সেটাকে আমরা স্ট্রোক, ঠিক আছে? আর হার্টের যদি হয়, হার্ট ধরেন কোনো কারণে হার্টের মাসেলগুলো রক্ত পেল না, ঠিক আছে, অক্সিজেন পেল না, তখন কি হবে, হার্ট স্ট্রোক হয়। এই যে স্ট্রোক বলি না, হার্ট অ্যাটাক বলি না আমরা, তখন হচ্ছে হার্ট অ্যাটাক হয়, কারণ কি ওই হার্টের সেলগুলো ডেথ হয়ে গেছে। কিন্তু পার্মানেন্ট সেলগুলো তো আমার তৈরি হবে না, ওগুলো যখন রিজেনারেশন হচ্ছে, প্রয়োজন তৈরি হচ্ছে, এইগুলো আর হবে না। তাহলে স্ট্রোক কোনটা হলো, যে ওই যে এটা হতে পারে যে অক্সিজেন সাপ্লাইয়ের কারণে হতে পারে, অথবা একটা স্ট্রোক হয় সেটা হলো হিমোরেজিক স্ট্রোক, রক্তক্ষরণজনিত কারণে হতে পারে। যে ক্ষরণ হলে কি হয়, রক্তের কাজ কি, রক্ত ক্লট হয়ে যায়। আমাদের ধরেন রক্ত এখানে কেটে গেছে, এটা তো বাইরে বের হয়ে গেল, কিন্তু যদি ব্রেনের মধ্যে হয় তাহলে কি হবে, ওখানে যে জমা হয়ে যাবে না, তখন কি হবে, অন্যান্য রক্তগুলো কি ফ্লো চলতে পারবে, যে ক্লট হয়ে থাকবে, তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে সেই কারণে তখন কি হবে, যে স্ট্রোকটা হবে সেটা হলো হিমোরেজিক স্ট্রোক। এটা আপনার হার্টের ক্ষেত্রে হয়। ধরেন কোনো কারণে খুব চর্বি জমে অ্যাথেরোমা ফর্মেশন হয়েছে, ন্যারো হয়ে গেছে, তখন কি করে, আমরা বাইপাস করে ওই জায়গাটা কি করি, বেলুন ফুলাই দিই, তাই না, বেলুন ফুলাই দিই, কিংবা একটা রিং দিয়ে দিই, তাই না? ওই যে ইয়ে বলে না, আগে তো বাইপাস সার্জারি করতো, হার্টটা কেটে আবার ঠিক করতো, কিন্তু এখন কি করে, ইন্টারভেনশন করে ওখানে রিং করায় আর্টারিকে এবং ডাইলেট করে দেয়, রক্তটা চলতে থাকে, তখন আর ইয়ে হয় না। এটা হলো রক্ত ছড়াই দিয়ে একটা পাইপ না, রিং এর মতো দিয়ে দেয়, যাতে আমার আর্টারিটা এরকম ডাইলেট হয়ে থাকে, মানে ফুলে থাকে, রক্ত যাতে সরাসরি যেতে পারে, এই জন্য একটা পাইপ এরকম ছোট, হ্যাঁ এরকমই ছোট একটা ওইটা, হ্যাঁ পাইপের মতো, ওইটা ইয়ে করেও করে, এখন প্যাকে ফেলেও করে, পুরো ওপেন করে ওপেন হার্ট সার্জারি বলে, আর এখন ইন্টারভেনশন করে, মানে আপনার ব্রেনেও করে ইন্টারভেনশন। এটা কি করে, এইখান থেকে তার ঢুকানো শুরু করে, এবং ওটা ওই কেটে করে না, আপনি মনিটরে দেখবেন আর করতে থাকবেন, করতে ওইখানে যে ওই সময় আছে যে বেলুন ফুলাই দেয়, বা ওই ইয়ে করে, রিং করায় দেয়, এইভাবে করে, কিন্তু হ্যাঁ বের করে ডাইরেক্ট করার সময় বেলুন ফুলাই, তারপরে আমি রিংটা করায় ওইটা বের করে পুরাটা বের করে নিয়ে আসে, তখন আর মনেই হবে না যে আপনার কোনো অপারেশন হচ্ছে, শুধু এখানে একটা ফোঁটা থাকবে। আর আগে করতে যেটা, সেটা পুরো কাইটে বাইপাস সার্জারি যেটাকে বলে, অনেক পেশেন্টের আছে যে ইন্টারভেনশন করা যায় না, সেক্ষেত্রে বাইপাস করতে হয়। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম, ইয়েতে ছিলাম, এখন হচ্ছে আমরা অক্সিপিটাল হলো, তাই না, অক্সিপিটাল হচ্ছে, ফ্রন্টাল হচ্ছে, টেম্পোরাল হচ্ছে, আর হচ্ছে প্যারাইটাল অংশটা অনেক বড়, আমাদের না 36 এরিয়া আছে এটাতে।
এবং এই মেইন হচ্ছে এই কয়টা এরিয়া, আমি যে চারটা বলতেছি সেটা হচ্ছে মেইন, কিন্তু আরো 36 এরিয়া আছে যেগুলো এর ব্রেনের ভিতরে ছোট 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 করে এরিয়া থাকে, এরকম করে 36 এরিয়া থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া। এই এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি সমস্যা হবে? কি আছে? আচ্ছা শোনেন, আমি যদি ফোন না ধরি আর ফোন দিবেন না, আমি ক্লাসে আছি, ফোন দিয়ে যাচ্ছেন আপনি, সামান্য একটা দরকার তো ফোন দিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওই লাল শাকটা কিছু নিয়ে যাবো। যখন একবার কেটে দিলাম কিংবা রিসিভ না করলাম তখন একটু স্টপ এটা নিয়ে আমি আছি এক সমস্যা, কোনো কাজে দিলে ফোন দিতে। আচ্ছা তারপরে হলো এই এলাকাটা, হ্যাঁ বেড়াইটা, এটা হলো এই পাশেও আছে এই পাশেও আছে। এই এরিয়াটার কাজ কি আমাদের মোটর সেন্সরি ফাংশনটা নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে আমাদের ইমোশন, হ্যাঁ আমরা এই দুঃখ পাই কষ্ট পাই, ঠিক আছে, যে এই সেলসগুলো এই এরিয়াটা ক্যারি করে। তারপরে আমরা যে হাঁটতেছি মোটর ফাংশন, যেটাকে এটা মোটর ফাংশন বলে, যে আমরা যে হাঁটতেছি চলতেছি ফিরতেছি, হ্যাঁ হাত পা নাড়াচ্ছি, যে স্কেলিটাল যে মুভমেন্টগুলো এইগুলো কন্ট্রোল করে এই এলাকাটা, বিশাল বড় এলাকা এখানে থাকে। এটা হলো প্যারাইটা, হ্যাঁ প্যারাইটা, হ্যাঁ এই সাইডে দুইটা কানের উপর দিয়ে আপনার এখানে এই শীতের এই পাশে এটা হলো প্যারাইটাল এরিয়া, ঠিক আছে প্যারাইটাল। আর এখন কানের এখানে তো যে টেম্পোরা বললাম এখানে, আর পিছনে হচ্ছে অসিপিটাল, আর সামনে হচ্ছে ফ্রন্টাল, বুঝে গেছে? ফ্রন্টাল ফ্রন্ট সামনে ফ্রন্টাল, পিছনে অসিপিটাল, দুই কানের পাশে হচ্ছে টেম্পোরাল, আর এখানে হলো প্যারাইটাল, পাশে এটা প্যারাইটাল। ফ্রন্টাল একটা, তারপরে অসিপিটাল একটা, আর কানের পাশে দুইটা, দুই পাশে দুইটা হচ্ছে টেম্পোরাল, আর এটা হলো প্যারাইটাল হচ্ছে দুইটা, বুঝে গেছে? তাহলে এটার অংশ কাজ হচ্ছে, প্যারাইটাল অংশের কাজ হচ্ছে মোটর ফাংশন, হ্যাঁ প্যারাইটাল PARI TA। তাহলে এটার কাজ কি? এটা আমাদের মোটর ফাংশন নিয়ে মানে আমরা যে চলাফেরা করি, হাঁটাচলা করি, মুভমেন্ট করি, যেগুলো হাত পা নাড়াই, মোটর, হ্যাঁ মোটর ফাংশন, মোটর মোটর অ্যাক্টিভিটি দিতে পারেন বা মোটর ফাংশন দিতে পারেন, ফাংশন লেখার সমস্যা নেই, সমস্যা মোটর ফাংশনটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখন আসেন আমার ব্রেনের অংশগুলো গেল, কোনটা কি বলে স্ট্রোক বলে বা কোনো ব্যাপার, এটা দুই সাইডে সেম, এটা দুই সাইডেই সেম। তারপরে আসলে আমার হচ্ছে এটা হলো স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডগুলো কি করে? এই স্পাইনাল কর্ডগুলো আমাদের যে ভার্টিব্রাগুলো আছে না, ভার্টিব্রার ভেতর দিয়ে এই পিছনে যে ব্যাকবোন ভার্টিব্রা, এইটার মাঝখান দিয়ে এই নার্ভগুলো বের হয়ে যায়। এখন কোনো কারণে যদি আমাদের এই ধরেন এই ভার্টিব্রা এখানে এরকম করে অনেক ভার্টিব্রা থাকে, তো একদম শুরু করে থোরাসিক ভার্টিব্রা, তারপরে হচ্ছে লাম্বার ভার্টিব্রা, কক্সিজিয়াল ভার্টিব্রা, হ্যাঁ এইভাবে নাম্বার ভার্টিব্রা এরকম করে একদম কক্সিজিয়াল ভার্টিব্রা পর্যন্ত থাকে। এখন কোনো কারণে ধরেন আপনার হাড়ের ক্ষয় হয়ে ইন্টার ভার্টিব্রাল ডিসপ্রোলাপস হলো, মানে এই ভার্টিব্রাল বডি থেকে এই ভার্টিব্রাল বডিটা সরে গেল, তাহলে কি হবে? বলে কি হবে? কেন পেইন হবে? কারণ হচ্ছে এই নার্ভের উপরে কমপ্রেস করে চাপ দিবে, সেই কারণে। তাহলে এটা হতে পারে যে ইন্টার ভার্টিব্রাল ডিসপ্রোলাপস যদি হয়, সরে গেলে একটা নার্ভ চলে যাবে, নার্ভগুলো চাপ পড়বে, নার্ভের উপরে যখনই চাপ পড়বে তখন প্রচুর পেইন হয়, নার্ভ পেইন কিন্তু খুব ডেঞ্জারাস। এইটা ধরেন এই ভার্টিব্রা সমস্যা আছে। আচ্ছা ধরেন ক্ষয় হলেও কিন্তু হয়, ক্ষয় হলে কি হয়? ক্ষয় হলেও এই ভার্টিব্রার সাথে এই ভার্টিব্রার ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, হাত দিলে এমন বোঝা যায় যে ফুলে আছে, তাহলে ওখানে ডিসপ্রোলাপস হয়েছে হয়তো বা, কিংবা এক্সরে কিংবা আল্ট্রাসাউন্ড এমআরআই এগুলো এমআরআই করে বোঝা যায়। নার্ভটা কিন্তু এই পার্টটায় সরে যাওয়ার কারণে এটার উপর দিয়ে ঘুরে আসছে, চাপ পড়ছে কিংবা অ্যাবনর্মাল হয়েছে, ফাংশনটা ঠিক মতো করতে পারতেছে না, তখন প্রচুর পেইন। এটা যদি ঠিক করতে হবে, এটার জন্য ব্যথা হবে প্রচুর পরিমাণে, ব্যথাটাই এটার মেইন সমস্যা। চিনচিন করে, অনেক সময় আছে যে অবশ হয়ে যায়, চিনচিন করে অবশ হয়ে যায়, অনেক সময় সেন্স পাবে না, অনেক সময় দেখা যাচ্ছে যে মানে হাঁটা চলাতেও সমস্যা হতে পারে, হ্যাঁ এই সমস্যাগুলো হতে পারে। তবে ফার্স্টের দিকে সমস্যাটা হয় যেটা, সেটা হচ্ছে যে আপনার চিনচিন করে,
তারপরে আস্তে আস্তে প্রচুর ব্যথা থাকবে এবং আস্তে আস্তে পরে দেখা যাচ্ছে যে উনি হাত পা নাড়াতে পারতেছে না, এই প্রবলেমগুলো হতে পারে। কারণ এটা অপারেশন আছে, আপনার যদি সেরকম ওই পরিস্থিতিতে যায়, প্রথমে যে নিয়মীয় ওষুধ টষুধ দেয়, ভিটামিন B1 B2 B6 যেটা, এটা কি হয় আপনার মুভমেন্টের কারণে, ধরেন কোনো কারণে ওভারওয়েটটা তো অবশ্যই কমাতে হবে, ওয়েটটা তো মেনটেন করতেই হবে, অবশ্যই করতে হবে। এক্সারসাইজ কিছু আছে, এক্সারসাইজ করাবেন। আর অপারেশন লাস্টের দিকে যায় যদি একেবারেই না হয়, তখন ওই নার্ভগুলো কেটে দেওয়া হয়, নার্ভগুলো অনেক সময় রিলিজ করে দেওয়া হয়, না কোনো সমস্যা হয় না। কারণ আমাদের কি এই একটা সাপ্লাই বন্ধ হলেও আরও কোলাটারাল সার্কুলেশন থাকে, কোলাটারাল সাপ্লাই থাকে, যেটা দিয়ে ওটা কাভার হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। তবে অনেক বেশি এরিয়া যখন ইয়ে হয়, তখন সাধারণত কি হয় করে যে এই ডিসগুলোকে ঠিক পজিশনে করে দেওয়া হয়, যাতে ওই নার্ভটার গতি না হয়। অনেকগুলো এরিয়া আছে, এটা আমি অনেক সময় ভাবে একটু অয়েল দিয়ে ম্যাসাজ করে না কোনো সমস্যা নেই, বা হার্ট কম্প্রেশন দিতে পারেন। হ্যাঁ, হার্ট কম্প্রেশন দিলেও অনেক সময় ভালো হয়, ম্যাসাজ দিলে একটু ভালো হয়, ভালো হয়। আপনার নামটা একটু সরে যায় বা একটু সাপ্লাইটা আবার পেলে আবার ঠিক হয়ে যায়। এটা এই জন্য কিছু এক্সারসাইজ আছে, যারা অর্থোপেডিক্স ইয়ে তারা হলো কিছু এক্সারসাইজ দেখা দেয়, যেভাবে এক্সারসাইজ করলে ওই জায়গাটা ঠিক থাকে, সেই কারণে। আবার অনেক সময় বেল্ট করতে বলে, যে সব সময় বেল্ট, হ্যাঁ দেখায়, কিংবা দেখালাম এক্সারসাইজ দেয় না, মেডিসিন কেউ কোনো লাভ হয় না, এটা ইয়ে মানে অথবা না নিউ মেডিসিনের কাছে দেখতে পারে, স্নায়ু কোনো কিছু বাদ দেয়, কার্ডিওলজি, নিউরো, অর্থোপেডিক্স, মেডিসিন সব দেখেছি। তাহলে ডাক্তার ট্রেন হবেই হবে না, আর দুটো ডাক্তার ওষুধ খেয়েও আসলে সমস্যা। দেখেন যদি ওরকম পর্যায়ে যায়, তাহলে অপারেশনে যেতে হবে, স্পাইনের অপারেশনে যেতে হবে। হ্যাঁ, তাহলে এটা হতে পারে যে ভাবে ডিস্কের প্রলাপস হলে হতে পারে, অথবা হাড়ের ক্ষয়জনিত কারণে হতে পারে, কিংবা কোনো কারণে যদি কেউ পড়ে যায়, আঘাত পায়, স্পাইনাল কর্ড যদি ভেঙে যায় কিংবা কোনো সমস্যা হয়, তাহলে আমাদের এই স্পাইনাল সমস্যাগুলো দেখা যেতে পারে। স্পাইনাল কর্ডের ইনজুরি না, স্পাইনাল কর্ডের ইনজুরি হলে সে টোটালি প্যারালাইজড হয়, কারণ মেইন রুট হচ্ছে এটা, ঠিক আছে? এইটাতে যদি আপনার যেই এলাকা থেকে যাবে সেই এলাকাটার এই সাপ্লাইগুলো ইয়ে হয়ে যাবে। ধরেন এই এলাকা থেকে গেল, তাহলে এই এলাকার যে সাপ্লাইগুলো ছিল, হাতে বলেন পায়ে বলেন, সেই এলাকাটুকু একদম শেষ হয়ে যাবে। ধরেন এইখানে কাট হলো, তাহলে এই এলাকার নিচের পশমটুকু যাবে, হ্যাঁ এইভাবে থাকবে, মানে যে সাপ্লাইগুলো কাট করবে সেইগুলোর ফাংশন ইয়ে হয়ে যাবে। এই কারণে এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এই এলাকাটা তাহলে যাবে। আবার ধরেন এখানে গেল, এখান থেকে যাবে, হ্যাঁ নিচের অংশটুকু প্যারালাইজ হয়ে যাবে। এখন আরেকটা ব্যাপার আছে যে ব্রেনের ভিতরে যে অংশটা, এই ব্রেনের ভিতরে আমাদের দেখবেন যে আমার স্ট্রোক হচ্ছে ডান সাইডে, ঠিক আছে? তাহলে আমার প্যারালাইজ হবে বাম সাইডে, অথবা যদি বাম সাইডে স্ট্রোক হয় তাহলে প্যারালাইজ হবে ডান সাইডে। কারণ কি এখানে নার্ভগুলো যখন আসে তখন এখানে এরকম ক্রস হয়ে আসে, মানে এই পাশের নার্ভগুলো এদিকে, এই পাশের নার্ভগুলো এদিকে যায়। উদাহরণ ডান পাশে হলে বাম পাশে, বাম পাশে হলে ডান পাশে। এই স্নায়ুতন্ত্র নিয়ে মোটামুটি আপনাদের এইটুকু জানলেই হবে। এখান থেকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট এটাই যে আমাদের কোন এলাকাতে কি হলে, এখানে ক্লিনিক্যাল যে অংশটা অ্যানাটমি পড়াচ্ছিলাম, তো অ্যানাটমির মধ্যে একটু ক্লিনিক্যাল বলে দিই, সেটা হচ্ছে স্ট্রোকটা ইম্পর্টেন্ট, আর এই যে হেমোরেজিক অ্যানেস্থেটিক স্ট্রোকের জন্য হতে পারে, আর স্পাইনাল কর্ড ইনজুরি কোনো ব্যথা পেলে, কিংবা ডিস্ক প্রলাপস হলে, কিংবা ওই ক্ষয় হলে, হাড়জনিত সমস্যাগুলোর জন্য স্পাইনাল কর্ডের সমস্যাগুলো হয়। প্রথম ক্লাসে তো আমার একটা সমস্যা হচ্ছে, সমস্যা আছে আমার ডায়াবেটিস করা করছে, এত বেশি শুরু কমতেছে না, টাকা তো ট্রিটমেন্ট করছে, এখন বাড়াতে যাবে হলো অনেক বেশি হঠাৎ করে। হঠাৎ করে প্রেগনেন্ট ছিলেন? প্রেগনেন্সি আমি ট্রাই করছি, হচ্ছে না। আচ্ছা, বেবি আছে? বেবি আছে, আর ডায়াবেটিস টাইবেটিস হয়ে গেলে হরমোনাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম হয়ে যায়। এখন আছে একটু টিউমার ইউটেরাসের টিউমার ছোট ছোট এই হচ্ছে ফাইব্রয়েড, ফাইব্রয়েড ছিল না টিউমারই ফাইব্রয়েড একটা টিউমার, ফাইব্রয়েড আছে হচ্ছে আপনার সিস্টার, আর
সিস্ট কোনো ব্যাপার না, সিস্টেম করতে কি ফাইব্রয়েডটা একটু ফাইব্রয়েডটা এখন কিছু বলে নাই, আর এটা একদম মুশকিল। ব্লিডিং হয়, ফাইব্রয়েড ব্লিডিং হয়, এমনি নর্মাল সিস্টেম ব্লিডিং হবে না। যদি নর্মাল ছোটো সিস্ট থাকে এটা অনেক সময় এমনি ভালো হয়ে যায় সিস্ট, হ্যাঁ, কিন্তু যদি ফাইব্রয়েড থাকে তাহলে এটা ছোট থাকলে বাচ্চা ক্যারি করা যায়, কিন্তু যদি আপনার খুব বড় হয়ে যায় এখন আছে 4.6 4.6 এখন আছে 3 ওষুধ খাচ্ছেন? না হবে না, আলটিমেটলি কি আপনার ফাইব্রয়েড তো ওটা তো যাবে না, ওইটা আলটিমেটলি অপারেশন হার্টটা ভেঙে না বড় হতে থাকে। ওই হোমিওপ্যাথি আচ্ছা দেখেন যদি না হবে তাহলে অনেক বড় হয়ে গেলে কিন্তু অনেক ইউট্রাস অনেক ইয়ে হয়ে থাকে, এটাতে ফাইব্রয়েডটা ব্যাপারটা ভালো না, এটা ক্যান্সার হয় না, হ্যাঁ ফাইব্রয়েড কখনো ক্যান্সার হয় না, কিন্তু ওই যে ব্লিডিং হয়। এজ কেমন আছে? 38। আমরা এখন একটু বাচ্চা দেওয়া আপনার জন্য হয়ে যাবে। আর সেটা হলো যে যদি ফাইব্রয়েড অনেকটা এলাকা ক্যারি করে থাকে, হ্যাঁ অনেক ইউট্রাসের ভিতরে অনেক এরিয়া যদি ইয়ে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোটো হওয়ার চান্স থাকে, কারণ স্পেস পায় না বাচ্চা। ব্লিডিংটা